আসসালামু আলাইকুম। ইডিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই জানিয়ে দিব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। লঞ্চ দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই পুড়ে কয়লা। শনাক্তে ডিএনএ সংগ্রহ, ৩০ জনের জানাজা শেষে বরগুনায় গণকবর। অগ্নিদগ্ধ ২১ জনকে বরিশাল থেকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাল, উদ্বেগ উৎকণ্ঠা কেন্দ্রে কেন্দ্রে প্রস্তুতি। বড়দিন আজ, শান্তির বার্তা নিয়ে উৎসব উদযাপনে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অনন্য উচ্চতায় দেশের অর্থনীতি, বিতর্কিত সম্ভাবনাময় ই কমার্স বাণিজ্য। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় নিহত ৩০ জনকে জানাজা শেষে বরগুনায় গণকবর দেওয়া হয়েছে। বাকি ৭ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মোট ৪১ জনের মৃত্যু হয়। অনেকে এখনও নিখোঁজ থাকলেও সঠিক পরিসংখ্যান নেই কারো কাছে। নিখোঁজ ও হতাহতদের তথ্য আদান প্রদানের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে বরগুনায় ডিসি অফিসে। বরগুনার প্রতিনিধি মোস্তফা কাদেরের তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন বিপ্লব রায়। মর্মান্তিক এ দুর্ঘটনায় মরদেহগুলো শুক্রবার রাতে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। বেশিরভাগ মৃতদেহই আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় চেনার উপায় ছিল না। তাই শনাক্তে তাদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে জেলা প্রশাসন। স্থানীয়রা বলছেন, বরগুনায় আগে একসাথে আগুনে পোড়ায় এত লাশ দেখেননি কেউ। আমার 9 বছরের আমার ছোট একটা বাবুকে খুঁজতে আসছে আমার বোন। আমার বাবা ওখান থেকে খুঁজতেছে আমার মাকে আর আমার বোনকে, কিন্তু কাউকে পাইতেছে। পরিচয় শনাক্ত হওয়ায় ৭ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসন। পরে বরগুনা সার্কিট হাউস মাঠে ৩০ জনের গণজানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এলাকার অসংখ্য মানুষ। জানাজা শেষে সদর উপজেলার পটকাখালী কবরস্থানে গণকবর দেওয়া হয় লঞ্চ দুর্ঘটনায় নিহত ৩০ জনকে। এর আগে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক জালাল উদ্দিন ঝালকাঠি থেকে ৩৭ জনের লাশ গ্রহণ করেন। সেখানে শনাক্ত হওয়ায় ৪ জনের লাশ স্বজনদের কাছে বুঝিয়েও দেন তিনি। নিহতদের স্বজনদের সামাল দিতে বরগুনা জেনারেল হাসপাতালে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, পৌর মেয়র ও সিভিল সার্জন সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ঝালকাঠি থেকে আনা ৩৭ জনের লাশের মধ্যে ৩৫ জন ঘটনাস্থলে ও ২ জন হাসপাতালে মারা গেছেন। প্রত্যেকে ২৫,০০০ টাকা করে তাদেরকে লাশ দাফন করার জন্য দিয়েছি। ডিএনএ টেস্টের মাধ্যমে যদি কারো কোনো লাশ শনাক্ত করা সম্ভব হয়, তাহলে আমরা কবরটি তাদের স্বজনদের বুঝিয়ে দেবো এবং সেই সাথে লাশ দাফনের জন্য যে আমাদের যে অনুদান যেতে আছে সেটা তাদের স্বজনদেরকে আমরা হস্তান্তর করবো। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী এমভি অভিযান ১০ লঞ্চে ভয়াবহ আগুন লেগে হতাহতের এ ঘটনা ঘটে। বিপ্লব রায়, এটিএন বাংলা। ঝালকাঠির লঞ্চে আগুনের ঘটনায় ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১৫ জনের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে গেছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডক্টর শ্যামল লাল সেন। আর স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া জানিয়েছেন, আহতদের চিকিৎসা ও নিহতদের মৃতদেহ বহনের সব খরচ দেবে সরকার। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। এমভি অভিযান ১০ লঞ্চে ছিলেন ফাতেমা বেগমের ছেলে, তার বউসহ পরিবারের ৯ সদস্য। আগুনে নিমেষেই নিভে গেছে তার পরিবারের ৫ সদস্যের প্রাণ। ছেলে রাসেলের চিকিৎসা চলছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। পোস্ট অপারেটিভের বাইরে দাঁড়িয়ে চোখের জল ফেলা ছাড়া যেন কিছুই করার নেই তাঁর। এই আক্ষেপই কুড়ে কুড়ে খাচ্ছে ফাতেমা বেগমকে। চারদিকে অথই পানি, অথচ নেভানো যায়নি লঞ্চের ভয়াবহ আগুন। দেশের একমাত্র আগুনে পোড়া রোগীদের নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে দগ্ধদের। ভয়াবহ এই দুর্ঘটনার দায় কার, এমন প্রশ্ন স্বজনদের।
5 জন নিখোঁজ আর 4 জন পাইছি। তা 2 ছেলে হ্যাঁ বাঁচানোর জন্য খুবই চেষ্টা করছে, কিন্তু সে পারে নাই। লাস্টে এগোর সামনে বাচ্চা 2টা মারা গেছে। ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন জানান, হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে 6 জনের অবস্থা সংকটাপন্ন। আইসিইউতে আছেন 2 জন। এরকমভাবে বান রোগী কোনো সময় মানে একদম সংখ্যা মুক্ত বলা যায় না। বাংপুরে একজন 10% বানও যতক্ষণ পর্যন্ত হাসপাতাল থেকে না যায় ততক্ষণ আমরা একদম বলতে হতো। তবে বেশি খারাপের মধ্যে 5-6 জন আছি আর কি। চিকিৎসাধীনদের খোঁজ খবর নিতে সকালে হাসপাতালে আসেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া। তিনি জানান, আগুনে পোড়াদের চিকিৎসা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হচ্ছে। এই দুর্ঘটনায় লঞ্চের এই যাবৎ যে কিছু সময় পূর্বে যে তথ্য আছে সব মিলিয়ে প্রায় 41 জনের মতো মারা যায়। যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে 1.5 লাখ টাকা, আর যারা চিকিৎসাধীন আছে 50,000 টাকা। তারপরে আমাদের হাসপাতালের পক্ষ থেকে যে ব্যয়ভার লাগে ঔষধপত্র সব আমরা সরবরাহ করব। শুক্রবার ভোরে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চে ভয়াবহ এই আগুনের ঘটনায় এখনও নিখোঁজ আছেন বহু মানুষ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। কাল চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে চলছে প্রস্তুতি। এ দফায় 118 উপজেলায় 8 শতাধিক ইউনিয়নে ভোট নেওয়া হবে। নির্বাচন পূর্ব সহিংসতার কারণে ভোট নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা আছে বিভিন্ন এলাকায়। তবে আইন শৃঙ্খলা রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। তৃণমূলে চলছে ভোটের প্রস্তুতি। চতুর্থ দফায় 118 উপজেলার 838টি ইউনিয়নে প্রায় 10,000 কেন্দ্রে নেওয়া হবে ভোট। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3,814 জন। এছাড়া সাধারণ সদস্য পদে 30,000-এর বেশি ও সংরক্ষিত সদস্য পদে 9,500 প্রার্থী ভোটে লড়াই রয়েছেন। তবে এরই মধ্যে চেয়ারম্যান পদে 48 জন সহ 3 পদে 295 জন নির্বাচিত হয়েছেন বিনা ভোটে। সারা দেশে ইউপি নির্বাচনের প্রথম 3 দফা ভোট ও চতুর্থ দফা নির্বাচন পূর্ব সহিংসতায় 80 জনের বেশি নিহত হয়েছে। এই দফার ভোটকে ঘিরেও উত্তেজনা দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। তবে ভোটারদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই দফার 38টি ইউপিতে ভোট গ্রহণ হবে ইভিএমে। বাকি 800 ইউনিয়নে নির্বাচন হবে ব্যালটের মাধ্যমে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির সংলাপ জাতির সাথে তামাশা ছাড়া আর কিছুই না বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জোট শরিক দল জাকপা থেকে কৃষক দলে শতাধিক নেতাকর্মী যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, আরেকটি কারচুপি নির্বাচন বাস্তবায়নে সরকারের মদতপুষ্ট আরেকটি কমিশন গঠনের জন্য এই সংলাপের আয়োজন করা হয়েছে। একটা অবাধ, স্বচ্ছ, সুষ্ঠু নির্বাচন করার এটা সংলাপ নয়। যদি তাই হতো তো রাষ্ট্রপতি প্রথমেই অবাধ সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি নির্দলীয় নিরপেক্ষ সরকার, যে সরকার প্রতিদ্বন্দ্বীকে ভোট কেন্দ্রে আসতে দেন না, ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে দেন না, সেই সরকার নিরপেক্ষ নির্বাচন করবে, নির্দলীয় নির্বাচন করবে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে, এটা কি বিশ্বাস করা যায়? খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর গির্জাগুলোতে করোনা মহামারী থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণে ভক্তরা বিশেষ প্রার্থনা করছেন। 5 তারকা হোটেলে ক্রিসমাস কিডস পার্টির পাশাপাশি বিভিন্ন উপহার নিয়ে হাজির হন সান্টা ক্লজ। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। 2000 বছর আগে এই দিনে পৃথিবীকে আলোকিত করে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। বেথলেহেমের এক গোয়াল ঘরে কুমারী মাতা মেরির কোলে জন্ম হয়েছিল যিশুর। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করেছেন খ্রিস্টান সম্প্রদায়। করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে সকালে গির্জাগুলোতে বিশেষ প্রার্থনায় যোগ দেন অসংখ্য মানুষ। প্রার্থনার পাশাপাশি ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে স্মরণ করা হয় যীশু খ্রিস্টকে।
পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানান যীশু খ্রিস্ট। মানুষের মধ্যে ভালোবাসা, সেবা, ক্ষমা, মমত্ববোধ, সহানুভূতি ও ন্যায় প্রতিষ্ঠা সহ শান্তিপূর্ণ অবস্থানের শিক্ষা দেন তিনি। জাতিতে জাতিতে সম্প্রীতি ও ঐক্য স্থাপন সহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ অনুসরণের প্রার্থনা ছিল গির্জাগুলোতে। প্রভু যীশু খ্রিস্টের আগমন, তার জন্মতিথি আমাদের মধ্যে বয়ে আনুক অনেক শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করেন, আমরা যাতে সবাই করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি লাভ করি। করোনা মহামারীর কারণে আগের বছর কোনো আনুষ্ঠানিকতা না থাকায় এবছর খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন করেছেন। এই বড়দিনটা পালন করে আমরা সবার কাছে আশীর্বাদ চাই। বড়দিনটা আমরা সবাই অংশগ্রহণ করেছি, অনেক আত্মীয় স্বজন আছে, তাদের সাথে দেখা হচ্ছে। গতবারের তুলনায় এবার একটু ভালো লাগছে, আর চাই আগামী বছর যেন করোনা মুক্ত হইতে পারে। বড়দিন উপলক্ষে আসা আমার ফ্রেন্ডদের সাথে গির্জাতে আসা আর কি প্রার্থনা করার জন্য মনে আনন্দ লাগতেছে, আরো যাতে সামনে বছর আরো ভালো করে করতে পারি। গির্জায় আসলে সবার সাথে দেখা হয়, মা বাবার সাথে ভালো একটা সময় কাটে। বড়দিন ঘিরে রাজধানীর 5 তারকা হোটেলগুলোতে ক্রিসমাসের সাজে সাজানো হয়েছে। শিশুদের জন্য আয়োজন করা হয় ক্রিসমাস কিডস পার্টির। সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য যীশু খ্রিস্ট যে বাণী রেখে গেছেন, সেই বাণী অনুসরণ করে প্রত্যাহিক জীবনে তার আদর্শ অনুসরণ করে জীবনযাপন করতে পারলেই পৃথিবী হবে আরো শান্তিময়। তাই ভক্তরা চাইছেন যীশু খ্রিস্টের আদর্শ প্রতিনিয়ত অনুসরণ করতে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবারে ফিরে দেখা 2021। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অনন্য উচ্চতায় পৌঁছেছে দেশের অর্থনীতি। করোনায় এবছর প্রবাসী আয় বড় ধাক্কা লাগলেও রেকর্ড গড়েছে অর্থনীতির আকার, মাথাপিছু আয় এবং রপ্তানি। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশের নাম লেখাতে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ অর্জনের নতুন মাইলফলক। তবে সব ছাপিয়ে আলোচনায় ছিল রাতারাতি ফুলে ফেপে ওঠা ইভ্যালি, আলিশা মার্ট ও ধামাকার মতো ডিজিটাল ব্যবসার অস্বাভাবিক উত্থান পতন আর প্রতারণার শিকার লাখো গ্রাহকের নিঃস্ব হবার খবর। শারফুল আলমের রিপোর্ট। মহামারী করোনায় ঘরে বসে কেনাকাটার সহজ মাধ্যম ছিল অনলাইন ভিত্তিক বাজার। ই কমার্স সাইটগুলোতে নগদ ও বিকাশের মতো মোবাইল ওয়ালেটের পাশাপাশি কার্ডের মাধ্যমে রেকর্ড পরিমাণ লেনদেন হয়। এই সুযোগে লোভনীয় অফারের ফাঁদে ফেলে অস্বাভাবিক মূল্য ছাড় ও ক্যাশব্যাকের নামে ৪৫ লাখ গ্রাহকের কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেয় ইভেলি, ধামাকার মতো বেশ কয়েকটি ডিজিটাল কোম্পানি। এই ঘটনায় ভোক্তা অধিকার আইনে ৭,০০০-এরও বেশি মামলা হলেও অর্থ ফেরত পাননি গ্রাহক, ডিলার ও সরবরাহকারী। এসব অর্থ ফেরত পেতে ভুক্তভোগী গ্রাহকরা প্রতিবাদ মুখর হয়ে ওঠে। বিক্ষোভ, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে তারা। নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একের পর এক গ্রেপ্তার হন এসব ই কমার্স প্রতিষ্ঠানের কর্ণধার। শুধু তাই নয়, এসব প্রতারণামূলক ব্যবসার সাথে শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকার নাম আসায় আলোচনায় নতুন মাত্রা যোগ করে ই কমার্স ব্যবসা। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে আইনের আওতায় আনা হয়। তবে করোনার দুঃসময়েও এবছর সুখবর ছিল রপ্তানি আয়ে। নানা বাধা সত্ত্বেও দেশের অর্থনীতির আকার হয়েছে প্রায় $411 বিলিয়ন। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে রেকর্ড প্রবৃদ্ধিতে পোশাকের রপ্তানি হয়েছে প্রায় $20 মিলিয়ন। It's definitely a good year for the government as well as the private sector. মাথাপিছু আয় 15 ভাগ থেকে বেড়ে দাঁড়িয়েছে $2,554। বছরের শুরুতে প্রবাসীদের পাঠানো আয় সন্তোষজনক থাকলেও শেষের দিকে টান পড়ে রেমিটেন্সে। এটা আমার একটা প্রত্যাশা যে $25 মিলিয়ন গত বছর 25-এর কাছাকাছি ছিল, এবার আমরা 25 এক্সিড করতে পারবো ইনশাআল্লাহ রেমিটেন্স খাত। অতিমারির মধ্যেও থেমে থাকেনি নিত্যপণ্যের বাজার। পেঁয়াজ, মরিচের অতিরিক্ত ঝাঁজ আর ভোজ্য তেল নিয়ে তেলেসমাতি ছিল বছর জুড়ে। পরিস্থিতি সামলাতে চালু করা টিসিবির খোলা বাজারের ট্রাকে দেখা যায় নির্ময়ের মানুষের দীর্ঘ অপেক্ষা।
বিভিন্ন সংস্থার গবেষণা জানায় মূল্যস্ফীতি আর আয় বৈষম্যের কারণে অতিমারিতে নতুন করে দরিদ্র হয়েছেন প্রায় 2.5 কোটি মানুষ। বছরের শেষের দিকে ডিজেল কেরোসিনের দাম লিটারে 15 টাকা বৃদ্ধিতে ভোক্তার ব্যয় বাড়ে। স্বল্প আয়ের যারা মানুষ তারা কিন্তু এখনো পূর্বাবস্থায় যেতে পারেননি। চাঙা শেয়ার বাজারের সুবাদে সূচক 7,000-এর মাইলফলক ছাড়ালেও বছর শেষে তাতেই ভাটা পড়ে দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির রশি টানাটানিতে। তবে সবচেয়ে বড় পাওয়া ছিল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশকে দেয়া উন্নয়নশীল দেশের উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ। ইতিবাচক এই খবরে দেশি বিদেশে বাণিজ্য বাধা দূর হবে, নতুন বছরে খুলে যাবে অর্থনীতির সম্ভাবনার দ্বার, সেই প্রত্যাশা অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এবার টুঙ্গিপাড়ায় 5 দিনব্যাপী লোকজ মেলার আয়োজন করা হবে। থাকবে 2 দিনের আলোচনা অনুষ্ঠান। ধানমন্ডিতে দলীয় সভাপতি রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠান প্রস্তুতি সভায় এসব তথ্য জানান আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি জানান 10 জানুয়ারি টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 13 থেকে 17 জানুয়ারি এই 5 দিন থাকবে লোকজ মেলা, যেখানে দেশের 64 জেলার গুরুত্বপূর্ণ বিষয়গুলো ফুটিয়ে তোলা হবে। কনকনে শীত আর কুয়াশার বাধা টপকে রাজশাহীতে খেজুরের গুড় আর পাটালি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। গত বছর করোনা পরিস্থিতিতে লোকসান হলেও এবছর সুস্বাদু খেজুর গুড়ের ব্যাপক চাহিদা থাকায় উৎপাদনও হচ্ছে বেশি। জেলার 12 লাখ খেজুর গাছ থেকে এবার প্রায় 7,000 টন গুড় উৎপাদন হতে পারে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। কয়েকটি প্রসিদ্ধ এগ্রো ফার্ম মৌসুমব্যাপী খেজুর গাছ কিনে নিজ উদ্যোগে রাজশাহীতে অর্গানিক খেজুর গুড় তৈরি করা তা সারা দেশে বিক্রি করছে। অনলাইনেই কেনাবেচা হচ্ছে রাজশাহী প্রসিদ্ধ খেজুর পাটালি, লালি ও ঝোলা গুড়। মানভেদে এসব গুড়ের দাম কেজি প্রতি 100 থেকে 500 টাকা পর্যন্ত। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চুয়াডাঙ্গার দর্শনা চিনিকলে 2021 থেকে 22 মৌসুমের আখ মারাই শুরু হয়েছে। শুক্রবার বিকেলে চিনিকলের কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে মারাই মৌসুম উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। সংসদ সদস্য আলী আসগার টগর, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা এবং চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু এই সময় উপস্থিত ছিলেন। 30 থেকে 40 মারাই দিবসে প্রতিদিন গড়ে 1150 মেট্রিক টন আখ মারাই করবে চিনিকলটি। 55 থেকে 60,000 মেট্রিক টন আখ মারাই করে এবার 3,600 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশে কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। বিবিসি অনলাইনের খবরে বলা হয়, করোনার কারণে সারা বিশ্বে 4,000-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়। এদিকে বড়দিনের উৎসবের সময়ে ওমিক্রনের বিস্তারের মধ্যে ভ্রমণ নিয়ে বিপত্তিতে পড়েছেন লাখো মানুষ। বিশ্বের বহু দেশে জারি রয়েছে বিশেষ নিষেধ। ইতালি ও স্পেন সহ বিভিন্ন দেশে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া এই সপ্তাহ থেকে নেদারল্যান্ডে কঠোরভাবে লকডাউন পালনের ঘোষণা দেওয়া হয়। জার্মানিতে এক স্থানে 10 জনের বেশি সমবেত হতে পারবেন না। পাশাপাশি আগামী 28 ডিসেম্বর থেকে সেখানকার সব নাইট ক্লাব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একটি শোক সংবাদ। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ আগে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরেই চিকিৎসা নিচ্ছিলেন সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ।
ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের আউটার এলাকায় মেলার উদ্বোধন করেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. ওবায়দুল মোক্তাদির চৌধুরী। জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজিজুল হক ও প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ মেলার ইলেকট্রনিক্স ও দেশীয় হস্তশিল্প সামগ্রী সহ বিভিন্ন পণ্যের শতাধিক স্টল রয়েছে। এবারে পার্টেক্স খেলার খবর। বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত ওয়ালটন বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বর্ডার বাংলাদেশ এবং নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষদের ফাইনালে বর্ডার গার্ড 32-14 গোলে হারায় বাংলাদেশ আনসারকে, আর নারীদের ফাইনালে বাংলাদেশ আনসার 35-16 গোলে পরাজিত করে জামালপুর স্পোর্ট একাডেমিকে। ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার টন। এ সময় উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্যরা। সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবলের জয়সূচক গোল করা আনাই মগিনীর পরিবারকে নিয়ে তার গ্রামে বইছে উৎসবের আমেজ। তার কৃতিত্বে গ্রামবাসীরা তাদের সন্তানদেরকেও ফুটবল খেলতে দিতে উৎসাহ দিচ্ছে। তবে দেশের জন্য সাফল্য বয়ে আনা আনাই মগিনী আর আনুচিং মগিনীর বাড়িতে যেতে এখনও পার হতে হয় বাঁশের সাঁকো। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের পাঠানো ছবিতে এস.এম. আশরাফের রিপোর্ট। এক গোলেই ইতিহাস। সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবলের প্রথম আসরে দেশকে চ্যাম্পিয়ন করলেন পাহাড়ি কন্যা আনাই মুগিনী। ফাইনালে খেলা হয়নি যমজ বোন আনুচিং মুগিনীর। জাতীয় দলে খাগড়াছড়ির এই দুই বোন ইতিমধ্যেই নিজেদের বানিয়ে ফেলেছেন অপরিহার্য সদস্য। দেশকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করা এই দুই ফুটবলারের বাসস্থান দেখে অবাক হবেন সবাই। বাড়িতে যেতে হয় বাঁশের সাঁকো পার হয়ে, চলাচলের জন্য নেই ভালো রাস্তাও। তবে আর্থসামাজিক অবস্থা আনুচিংয়ের কৃতিত্বে উৎসব উদযাপনে এতটুকু ভাটা পড়েনি। তাদের মতো পরিবারও ভাসছে প্রশংসায়। আমাদের এলাকার দুই মেয়ে ফুটবল জয়ে আমরা খুশি। বাংলাদেশ জয় হয়েছে, তাতে আমরা অন্তত খুশি। খুব আনন্দ হয়েছে এবং আমরা আশা করি আরো সামনে আরো এগিয়ে যাওয়ার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে আনাই মগিনীকে নিয়ে অভিনন্দনের বন্যা বইছে। বল খেলায় আমি আনন্দ হয়েছে, খুশি হয়েছে। গ্রামবাসীরা আনন্দ খুশি হয়ে গেছে। দেশবাসীরা আমার মেয়েদেরকে আশীর্বাদ দিয়ে দিবে। পরিবার ও এলাকাবাসীর স্বপ্ন দুই বোন একদিন বিশ্বকাপে খেলবে এবং জয় ছিনিয়ে এনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। লঞ্চ দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই পুড়ে কয়লা শনাক্তে ডিএনএ সংগ্রহ, 30 জনের জানাজা শেষে বরগুনায় গণকবর। অগ্নিদগ্ধ 21 জনকে বরিশাল থেকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর, 6 জনের অবস্থা আশঙ্কাজনক। চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাল, উদ্বেগ উৎকণ্ঠা কেন্দ্রের প্রস্তুতি। বড়দিন আজ, শান্তির বার্তা নিয়ে উৎসব উদযাপনে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অনন্য উচ্চতায় দেশের অর্থনীতি, বিতর্কিত সম্ভাবনাময় ই কমার্স বাণিজ্য।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।